হুম, বউয়ের কাছে সব ধরনের নোংরামই খাটে, জানেন না? এনিওয়েজ, আপনাদের চাউনিতে কিছু ভাবলাম না কিন্তু। কথাটা বলেই ঠোঁট কামলারও রক্তিম, মুখে মুচকি হাসি। অদ্রিজা বিরক্ত হলো। কি এমন করেছে? তিলটার দিকে তাকিয়েই না হয় ছিল, ক্ষতি কি? খেয়ে তো নেয়নি। চোখে মুখে বিরক্তি ফুটিয়েই রক্তিমের দিকে তাকিয়ে রইল আরো কিছু সময়। প্রসঙ্গটা বাদ দিতেই বলে উঠল, এবার বলুন, সামনে অদ্রিজা, পেছনে অদ্রি, ঘটনা কি? অদ্রিজা, এত নাটক কেন? আপনি আমায় অদ্রি নামে চিনেছেন সর্বপ্রথম, তাহলে অদ্রিজা ডাকেন কেন? অদ্রিজায় যদি ডাকবেন তাহলে পেছনে অদ্রি বললেন কেন? রক্তিম ভ্রু কুচকালো, পর মুহূর্তেই হেসে ভ্রু নাচিয়ে বলল, বাহ, গুড। লুকিয়ে লুকিয়ে আমার সুইটহার্টের কথা শুনছিলেন আপনি? অদ্রিজা কপাল কুচকালো, ঠোঁট উল্টে বলল, মোটেই না। তাহলে? অদ্রিজা স্পষ্টভাবে বলে উঠল, আপনি আগে বলুন অদ্রিজা ডাকেন কেন? আবার অদ্রি হিসেবেই বা কিভাবে চেনেন? অদ্রি হিসেবেই যদি চেনেন তাহলে প্রথম থেকে অপরিচিতের মতো অদ্রিজা ডেকে আসলেন কেন? আপনি তো বলেছিলেন অদ্রি না ডাকতে, তাই ডাকি না, সিম্পল। নিজের উত্তর নিজের কাছে থাকা সত্ত্বেও প্রশ্ন করছেন। বাই দ্য ওয়ে, যেদিন অনুমতি দেবেন সেই দিন থেকেই না হয় অদ্রি ডাকবো। অদ্রি হিসেবে চেনার গল্পটা অন্য একদিন শোনাবো। এবার বলুন, আপনি কেন লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলেন? অদ্রিজা দৃষ্টি সরু করলো, কণ্ঠে ঝংকার তুলে বলে উঠল, একদমই না। আপনার কথা লুকিয়ে শুনতে চাওয়ার ইচ্ছে আমার জীবনেও হবে না। আমি তো ঘুমিয়েছিলাম, আপনার অত্যাচারে ঘুমটাও হলো না। আসলে আপনার অত্যাচারে আমার জীবনটা বিষে উঠেছে। রক্তিম, কেন এত অত্যাচার? রক্তিম ভ্রু নাচিয়েই বলল, যেমন? সারাদিন রুমে আটকে রেখেছেন, এটা অত্যাচার নয়? সময়ে অসময়ে বিরক্ত করছেন, ঘুমটাও ভালোভাবে যেতে দিচ্ছেন না, এসব অত্যাচার নয় বলুন? রক্তিম হাসলো, পরনের শার্টটা খুলে রেখেই পা বাড়িয়ে নিজের টি শার্ট নিয়ে পড়তে পড়তেই বলে উঠল সে, জাস্ট এইটুকু। অপেক্ষা করুন, আরো কত রকম অত্যাচার যে আপনার কপালে আছে ভাবতেও পারছেন না আপনি। অদ্রিজা বুঝে উঠল না। দ্বিধান্বিত চাহনিতে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম ঠোঁট কামড়ে হাসলো। অদ্রিজার দিকে তাকিয়েই ঠোঁট টিপে বলে বসলো সে, ভয় পেয়ে গেলেন নাকি? অদ্রিজার কঠিন টান টান দৃষ্টি, শক্ত গলায় বলল, না। রক্তিম সেভাবেই তাকিয়ে রইল। হাতের ক্ষতটায় ব্যান্ডেজ করতে করতেই অদ্রিজার বিরক্তি নিয়ে তাকিয়ে থাকাটা উপলব্ধি করলো সে বেশ। ঠোঁট টিপে হেসেই বলে ফেলল, প্রথম দিনের মতো আজ আমার হাতের ক্ষতের কথা জিজ্ঞেস করলেন না যে? কষ্ট পেলাম? অদ্রিজা হালকা শ্বাস ফেলল, তাচ্ছিল্যের হাসি হেসেই বলে উঠল, কিসের? জিজ্ঞেস করলে বেহায়া হয়ে যেতাম না? শুধু শুধু আপনার সামনে বেহায়া সাজার কারণ আছে বলুন তো? তার চেয়ে আপনি আপনার ক্ষত নিয়ে পড়ে থাকুন, কাটুক, রক্ত ঝরুক, আমার কি? কিছু না। অদ্রিজা দৃঢ় গলায় বলে উঠল। না, কিছু না। রক্তিম বাঁকা হাসলো, বলল, তাহলে আমার অপারেশন হয়েছে শুনেই প্রশ্ন করছিলেন কেন সুইটহার্টকে? জানতে চেয়েছিলেন কেন? কিছুই তো যায় আসে না আমাকে নিয়ে, তাই না? অদ্রিজা দাঁতের দাঁত চাপলো। রক্তিমের সাথে আর একটাও কথা না বলে ধপাস করে খাটে শরীর এলিয়ে দিল। এক পাশ হয়ে শুয়েই চোখ বন্ধ করলো। মনের ভেতর এক রাশ বিরক্তি উপস্থিতি হলো মুহূর্তেই। সুইটহার্টকে জিজ্ঞেস করেছে ভালো, তা বলে সুইটহার্ট সেটা বলে দেবে এই ফালতু লোকটাকে? তার মান সম্মানের এভাবে ফালুদা বানিয়ে দেবে? মোটেই উচিত করেনি কাজটা সুইটহার্ট। এই নিষ্ঠুর মানবটার সামনে তার আত্মসম্মানের দফা রফা না করলেই কি হতো না? নেহা সহই রক্তিমের মায়ের বাসায় আসলো অদ্রিজা। নেহার জোড়াজুড়িতেই এখানে আসতে রাজি হয়েছিল সে। রক্তিমকে ভার্সিটিতে আসবে বলেই বেরিয়ে আসলো। ভেবেছিল নিজের মনের কৌতূহলটাও মিটিয়ে নেওয়া যাবে এই সুযোগে। রক্তিমের অপারেশনের সম্পর্কে জিজ্ঞেস করা হয়ে যাবে, জেনে নেওয়া যাবে রক্তিমের কি হয়েছিল। কিন্তু তা আর হলো না। রক্তিমের মা নামক ভদ্র মহিলার বাসায় প্রবেশ করে আরাম করে বসতে না বসতেই নিজের মোবাইলে রক্তিমের কল দেখেই চমকালো সে। বার কয়েক ঢোক গিলে কল রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে রক্তিম বলে উঠল, জাস্ট 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে দ্রুত ওই বাসা থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়াবেন, নয়তো কোনোদিন বাসা থেকে বেরোনোর পারমিশন পাবেন না আপনি। বন্দি জীবন কাটাতে হবে, মাইন্ডেড। অদ্রিজা বিস্ময় নিয়ে তাকিয়েছিল কিছুটা সময়। পরপরই নেহাকে বাসা থেকে টেনে উঠিয়ে দ্রুত বেরিয়ে আসলো সেই বাসা থেকে। রাস্তার মোড়ে আসতেই থম মেরে দাঁড়িয়ে গেল। মাথাটা ঝিমিয়ে উঠল মুহূর্তেই। রক্তিম নামক লোকটা এমন কেন?
কিভাবে সব জেনে যায়? ক্যামেরা সেট করে দিয়েছে নাকি? অদ্রিজা নিজের ভাবনা ভেবেই অবাক হলো। এদিক ওদিক তাকিয়ে সামনে তাকাতেই আর এক ধাপ বিস্ময় খেয়ে গেল তার চোখে মুখে। নিজের থেকে কিছুটা দূরেই রক্তিম বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে ঠোঁট বাঁকানো সেই বাঁকা হাসি। অদ্রিজা ভ্রু কুঁচকালো। রক্তিমের দিকে তাকিয়ে থাকতেই কানে এলো নেহার বিরক্তি মিশ্রিত কণ্ঠ। কি হলো এটা দ্রিজা? মাত্র গেলাম, মামনের সাথে তো কথা হয়নি, তার আগেই তড়ি করে বেরিয়ে এলি কেন? এটা কোন ধরনের কাজ হলো দ্রিজা? অদ্রিজা আনমনেই বলে বসলো। ধুর, তুই জানিস কি সাংঘাতিক কাজ ঘটে গেছে? অনেক কষ্টে রক্তিমের ওই বাসা থেকে বেরোনোর পারমিশন পেয়েছি, এবার মনে হচ্ছে তাও হারাবো। নেহা বুঝে উঠল না। ভ্রুজোড়া কুচকে অদ্রিজার দিকে তাকিয়েই তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে সেও চমকালো। ড্যাব ড্যাব করে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম হাসলো, হাত নাড়িয়ে হাই বোঝালো নেহাকে। নেহাও হাসার চেষ্টা করলো। অদ্রিজার কানের কাছে মুখ নিয়েই ফিসফিসিয়ে বলল, কি হলো এটা? রক্তিম ভাই এখানে কিভাবে জানলো আমরা এখানে এসেছি? তুই তো ভার্সিটির কথা বলে বেরিয়েছিলি, তাই না? অদ্রিজা বোকার মতো তাকালো, নিরাশ চাহনি নিয়েই বলল, উনি নিশ্চয়ই আমাকে ফলো করে, নয়তো সিসি ক্যাম লাগিয়ে রেখেছে, বুঝলি? নয়তো কিভাবে সবকিছু জেনে যায়? কিভাবে পসিবল? নেহা দাঁত কেলিয়ে হাসলো, ঠোঁট বাঁকিয়েই বলে উঠল, পসিবল, সব পসিবল রে। অদ্রিজা কপাল কুঁচকালো। নেহার দিকে এক নজর তাকিয়ে সামনের দিকে তাকালো। রক্তিমকে এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখেই নড়ে চড়ে দাঁড়ালো সে। উসখুস করে ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা টেনে অন্য পাশে ফিরল। নেহার হাতটা চেপে ধরেই বলে উঠল, খবরদার ওদিকে তাকাবি না নেহা, জাস্ট ইগনোর করো ওনাকে। রিক্সা ডাক, আমরা রিক্সায় করে ভার্সিটি চলে যাব। ভালো বুদ্ধি না? নেহা ভ্রুজোড়া কুঁচকালো, বলল, কি বলছিস তুই? রক্তিম ভাইয়া তো জেনেই গেছে মামুনের বাসায় আমরা এসেছিলাম, তার উপর ওনাকে ইগনোর করে চলে যাওয়া কতখানি অন্যায় হবে বুঝতে পারছিস তুই? তোকে তো আর বেরই হতে দেবে না বাসা থেকে ওই অপরাধী হওয়ার জন্য। অদ্রিজা দাঁতে দাঁত চেপেই বলে উঠল, একদম ভদ্র সাজবি না নেহা, এটা কোনো অপরাধী না। আমরা অনেকে দেখতেই পাইনি, আর দেখতেই যেহেতু পাইনি, এড়িয়ে যাওয়ার প্রশ্নও আসছে না, বুঝলি? নেহা খিলখিলিয়ে হাসলো, ফিসফিসিয়ে বলল, তোর এই লজিক জীবনেও রক্তিম ভাইয়া মানবে না। আমি তুই দুজনে ওনার দিকে তাকিয়েছিলাম, উনি তো দেখেছেন। অদ্রিজা কপাল কুঁচকালো, মুখ কালো করেই ঠোঁট উল্টে বলল, দেখলে দেখুক, আমি আজ এতদিন ওনার ওই বদ্ধ বাসায় থেকে বোর হয়ে গেছি, এখন বাসা থেকে বের হয়েও শান্তি নেই। ওনার সামনে গেলে উনি বাসায় নিয়ে চলে যাবে আবার, দেখিস। নেহা আওয়াজ করে হাসলো। রূপা এগিয়েই রক্তিমের সামনে এসে দাঁড়িয়েই বলে উঠল, কেমন আছো ভাইয়া? রক্তিম হাসলো, ভ্রুচুলকে বলল, প্রথম প্রশ্নটা হওয়া উচিত ছিল, ভাইয়া এখানে কেন তুমি, তাই না? নেহা থমকালো, কয়েক সেকেন্ড চুপ থেকেই কাপা কণ্ঠে বলল, সরি, আমি দ্রিজাকে আসতে নিষেধ করেছিলাম, সত্যি কসম। আমি তো বলেছিলাম কেবল আমি আসবো, মামুনের সাথে দেখা করে চলে যাব, কিন্তু জোড়াজুড়িতেই ওকে নিয়ে আসতে বাধ্য হলাম আর কি। অদ্রিজা অবাক হলো, ড্যাব ড্যাব করে নেহার দিকে তাকিয়েই ভাবলো, একটা মানুষ এতটা নিখুঁতভাবে মিথ্যা কিভাবে বলে? কিভাবে? মোটেই সে জোড়াজুড়ি করে এখানে আসেনি, বরং নেহার জোড়াজুড়ির জন্যই তাকে এখানে আসতে হয়েছে। মুহূর্তেই চোখ মুখ গরম করে উঠল নেহার প্রতি অদৃশ্য এক রাগে। এগিয়ে গিয়েই নেহার পেটে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে উঠল, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেওয়া উচিত নেহা, তোর জন্যই তো আমি এখানে আসলাম, আর তুই? নেহা মুখ চেপে হাসলো, পর মুহূর্তেই মুখ তুলে নিরীহ প্রাণীর মতো ভাব ধরেই রক্তিমের দিকে তাকালো। রক্তিম মুচকি হাসলো, বুকের মাঝে হাত জোড়া সেভাবেই গুজে রেখে গাড়ির দরজাটা খুলেই ইশারা করে বলল অদ্রিজাকে। অদ্রিজা চাহনি শুরু করে তাকিয়ে রইল। ঠিক যেটা ভেবেছিল সেটাই হয়েছে, আবার সেই বদ্ধ বাসা। নিরাশ চাহনি নিয়ে এদিক ওদিক তাকানোর মাঝেই নেহা ফিসফিসিয়ে বলল, দোস্ত, তোরে প্রপোজ করবে মেবি ভাইয়া, নো টেনশন। কিভাবে প্রপোজ করেছি তা বলিস কল করে, আমি যাচ্ছি তাহলে। অদ্রিজা জোরে জোরে শ্বাস ফেলে নেহার দিকে তাকালো। রাগে জ্বলে উঠল তার ভেতরটা, শুধুই তার উপর দোষ চাপিয়ে দিল। কি এমন ক্ষতি করেছিল সে নেহার?
এমন ক্ষতি না করলেই কি নয়? গাড়ির উপর রক্তিমের কথাটা বলেনি। রক্তিম অবাক হলো। আর চোখে রক্তিমের থমথমে গম্ভীর মুখচাহনির দিকে তাকিয়ে থাকলো পুরোটা পথ। হঠাৎ এতটা গম্ভীর, এতটা থমকানো চাহনি? রক্তিম কি রেগে আছে? অদ্রিজা বুঝল না। বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলেই একইভাবে আর চোখে তাকিয়ে পরখ করতে লাগলো রক্তিমকে। গাড়িটা বাসার সামনে এসে থামতেই অদ্রিজা হতবিহ্বল চাহনি নিয়ে তাকালো রক্তিমের দিকে। কি এমন কথা বলবে যে এতটা শান্ত হয়ে আছে? ঠোঁটে ঠোঁট চেপেই বলে উঠল সে। আপনি এত চুপচাপ হয়ে আছেন যে? কি জানি বলবেন বলছিলেন। রক্তিম শান্ত শীতল চাহনিতে তাকালো অদ্রিজার মুখের দিকে। চোখ জোড়া বন্ধ করে রাগ দমানোর সর্বোচ্চ চেষ্টা করতেই মৃদু গলায় দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনিও কি? রক্তিমের সেই শীতল কণ্ঠেই অদ্রিজা কেঁপে উঠল। কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে থাকতেই রক্তিম চোখ মেলে চাইল। অদ্রিজার থেকেও শান্ত, আগের থেকেও শান্ত গম্ভীর গলায় বলে উঠল, আপনিও কি ওই মহিলার মতোই ছেড়ে যাবেন আমায়? ওই মহিলার মতো আমার সন্তানকে ভুলে যাবেন? ভুলে যাবেন সবটা ওই মহিলার মতোই? অদ্রিজা অস্ফুট স্বরেই বলে উঠল। রক্তিম। রক্তিম হাসলো, বলে উঠল, কি হলো? ভুলে যাবেন আমাকে? আমাদের সন্তানকে রেখে চলে যাবেন ওই খারাপ মহিলাটার মতোই? হ্যাঁ? অদ্রিজার চোখ লাল হয়ে উঠল। ঘন ঘন নিঃশ্বাস নিয়েই অস্পষ্ট গলায় বলল, আমি আপনার সন্তানকে ছেড়ে কোনোদিনও যাব না রক্তিম। তাকে আমার সবটা দিয়ে সব সময় আগলে রাখবো। যতদিন বেঁচে থাকবো আমি তার চারপাশে সব সময় থাকবো। তাকে ছেড়ে থাকার কথা আমি এখনো ভাবতে পারি না, আর ভাবতে পারবো না। আর আমাকে আমাকে যাবে না তো ছেড়ে? অদ্রিজা শক্ত চাহনি নিক্ষেপ করলো এবারে। রক্তিমের শীতল চাহনির দিকে তাকিয়েই কঠিন কণ্ঠে বলল, আপনাকে ছাড়ার প্রশ্ন নতুন করে আসার তো কথা নয় রক্তিম। আপনার আর আমার ছেড়ে যাওয়ার কথা আশা রাখি। অনেক আগেই ঠিক হয়ে গেছে, তাই না? আপনিই তো বলেছিলেন আমার সাথে থাকতে চান না, ভালোবাসেন না আমায়। তাহলে ডিভোর্সের জন্য তো আপনি অ্যাপ্লাই করে রেখেছিলেন। আম্মুকে বলেছিলেন তো, তাই না? নিজের স্ত্রীকে অন্য একজনের কাছে তুলে দিতেও চেয়েছিলেন। দিহানকে বলেছিলেন আমার পাশে থাকতে, আমাকে আগলে নিতে বলেছেন। বলেননি? ছি, একজনের বিবাহিত স্ত্রী হয়ে আমাকে আগলে রাখবে অন্য একজন পরপুরুষ। এই কথাটা আমার জন্য কতটা অপমানজনক হতে পারে ভেবেছিলেন আপনি? আমাকে আপনার ফেলনা মনে হয়, তাই না রক্তিম? ফেলনা আমি। বিয়ে করলেন, ইউজ করলেন, তারপর মন উঠে গেল আর ছুঁড়ে ফেলে দিলেন। ওহ সরি, ছুঁড়ে ফেলে দেয়া বলে ভুল। আপনি আমায় অন্য একজন পরপুরুষের হাতে তুলে দিতে চাইলেন। ছি, এতটা জঘন্য চিন্তা ভাবনা আপনার। রক্তিম মুখে এবার হাসির রেখা দেখা গেল। সেই রেখাটা দেখেই অদ্রিজা আরো জ্বলে উঠল। পুরো শরীর জুড়ে রক্তিমের হাসি নামক বিষাক্ত বিষটা ছুঁয়ে যেতেই ক্ষিপ্ত হলো তার চাহনি। রক্তিমের কলারটা হাতজোড়া দিয়ে চেপে ধরেই দাঁতের দাঁত চেপে শক্ত গলায় বলে উঠল, হাসছেন? এসব শুনেও হাসছেন? আসলে আপনার মন নেই, নিকৃষ্ট। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আপনি। আপনার সাথে থাকার প্রশ্নই আসে না। ডিভোর্স হলেই আপনাকে ছেড়ে চলে যাব, আপনার আশেপাশেও থাকবো না। আপনি তো খুশি, আবার জিজ্ঞেস করছেন আপনাকে ছেড়ে যাব কিনা? লজ্জা করে না আপনার?